হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের তড়িৎ রসায়নের তোমাদের 7 নাম্বার লেকচারে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা তাহলে চলো শুরু করবো, আসো। ঠিক আছে, তাহলে তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আসলে আছে কিনা। ঠিক আছে, একটা সেকেন্ড জাস্ট। হ্যালো, ওকে। আমার এখান থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে সব ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার এখানে সব ঠিকঠাক মতো আছে। কেমন? আচ্ছা, কেমন আছি? আহ, কেমন আছে জিজ্ঞেস করছো? লাইফের মানে একটু খারাপ আছি, বুঝছো? কোনো একদিন শেয়ার করবো তোমার খারাপ আছি। তারপরও আমরা খারাপ থাকলে চলবে না, ক্লাসটা কন্টিনিউ করতে হবে আমাদের। কেমন? ক্লাসে পড়া ফাঁকি দেওয়া যাবে না, পড়াটা রেগুলার পড়তে হবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা সবাই শুরু করি আসলে পড়া। ওকে, কোনো সমস্যা নাই। আশা করি ক্লাস অনেক ভালো হবে আমাদের। চলো আমরা তাহলে শুরু করি। আমরা ফ্যারাডের সূত্র পড়তেছিলাম, তাই না ভাই? ফ্যারাডের সূত্র আমরা কিন্তু থিওরি পড়ে ফেলছি। ফ্যারাডের সূত্র আমরা কিন্তু অনেকগুলো ম্যাথও করছি। তো আমরা আজকে হচ্ছে আরও ফ্যারাডের সূত্রে কিছু ম্যাথ করে এই টপিকটা আজকে আমরা শেষ করে ফেলবো, এমসিকিউ আর কিছু ম্যাথ করে, যেন আগামী ক্লাস থেকে আমরা তড়িৎ কোষ টপিকটা শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো প্রথম ম্যাথ আমাকে কি বলতেছে, বুয়েটে আসা একটা ম্যাথ, যে তড়িৎদ্বারের মধ্য দিয়ে AuCl4 মাইনাস আয়নের দ্রবণে অপরিবর্তনীয় তড়িৎ প্রবাহ করা হলো। তাহলে তুমি কি করতেছো বলো তো? এই দ্রবণের মধ্য দিয়ে তুমি তড়িৎ পরিবহন করতেছো, প্রবাহ দিচ্ছ। 10 মিনিট পর ক্যাথোডের ভর এত গ্রাম বৃদ্ধি পাইছে, এর ভর এত গ্রাম বৃদ্ধি পাইছে, তার মানে এতটুকু জমা হয়েছে। তাহলে এটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি বলো তো? এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। আচ্ছা, তো কি জমা হয়েছে বলো তো এখানে? এই অরাম জমা হয়েছে, তাই না? কি জমা হয়েছে এখানে? অরাম জমা হয়েছে। আচ্ছা, তারপরে আমাকে বলতেছে এখানে এই যে, তাহলে তড়িৎ প্রবাহের মান বের করো। মানে তোমাকে এখানে কি বের করতে বলছে বলো তো? কারেন্টের মান তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। কেমন? তড়িৎ প্রবাহের মান মানে কারেন্টের মানটা তোমাকে এখানে বের করতে বলা হয়েছে, আই বের করতে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এখানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সলিউশন, এখানে অরামের এই যে AuCl4 মাইনাস, এখানে অরামের জারণ সংখ্যা কত বলতে পারবা? AuCl4 মাইনাস এই যৌগটার মধ্যে অরামের জারণ সংখ্যা কত? এটা কি তোমরা বলতে পারবা? অরামের জারণ সংখ্যা কত? অরামের জারণ সংখ্যা কত হবে এটা বলতে পারবা? ঠিক আছে, গুড। দেখো এটার আনসার কত হবে? অরামের জারণ সংখ্যা যদি আমি এক্স ধরে নিই, ক্লোরিনেরটা তো আমরা সবাই জানি -1, তাহলে -1 × 4, আর পুরো যোগের চার্জ হচ্ছে -1, তাই না? তাহলে এখানে কত আসবে দেখো তো এখন হিসাব করলে? তাহলে এখানে হিসাব করলে আসবে এক্স ইকুয়াল টু কত আসবে এখানে? এখানে আসবে +3 আসবে। এর মানে দ্বারা কি বোঝাচ্ছে? এর মানে দ্বারা বোঝাচ্ছে এখানে আমার কাছে যে অরামটা আছে AuCl4 এর মধ্যে, অ্যাকচুয়ালি এটা কি হিসেবে আছে? Au3+ আকারে আছে। কি আকারে আছে? Au3+ আকারে আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা যদি আমার তড়িৎদ্বার হয়, এটা যদি আমার তড়িৎদ্বার হয়, এখানে কিন্তু Au3+ আছে। তো সে হচ্ছে কি করে? 3টে ইলেকট্রন গ্রহণ করে Au হিসেবে জমা হয়। কয়টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে? 3টে ইলেকট্রন। তাহলে এখানে আমাকে বলো তো তুল্য সংখ্যা তাহলে কত হবে? যেহেতু 3টে ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে তুল্য সংখ্যা কত কত হবে এখানে? গুড, সবাই বলতে পারছো 3 হবে তুল্য সংখ্যা এখানে। তাহলে আমরা ই এর মান কিন্তু জানি। তাহলে এখানে আমাকে তাহলে আমি তাহলে লিখতে পারি না যে কিউ ইকুয়াল টু কত হয়ে থাকে? কিউ ইকুয়াল টু হয়ে থাকে আই গুণন টি, তারপর হয়ে থাকে NEF। তো এনকে লিখতে পারি আমি কত বলো তো? ডাব্লিউ ডিভাইডেড বাই আমাদের আণবিক ভর EF। এরকম লিখতে পারি না? NEF এর জায়গায় W/M লিখে দিচ্ছি আর কি। আর এখান থেকে আমি কারেন্টের মানটা বের করব। টাইম হচ্ছে আমার 10 মিনিট, তাহলে 10 মিনিট, আর প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। আর এখানে দেখো তো ডাব্লিউটা কত দেওয়া আছে তোমার কোয়েশ্চনের মধ্যে? ডাব্লিউ তোমার কাছে দেওয়া আছে এখানে 1.314, মানে এতটুকু বৃদ্ধি পেয়েছে, তারা এতটুকু জমা হয়েছে। আর পারমাণবিক ভর দেখো এখানে দেওয়া আছে 197 দেওয়া, তাহলে এখানে বসাবো 197। আর ই হচ্ছে তোমার কাছে এখানে 3 হবে, আর এফ হচ্ছে তোমার কাছে এখানে 96,500। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো, তোমার কাছে আই এর মানটা বের হয়ে আসবে। দেখি আয়ের মান কত আসে এখানে। তাহলে এখানে আয়ের মান আসবে 1.314 ইন্টু 3 ইন্টু 96,500 ডিভাইডেড বাই 197 ইন্টু 60 ইন্টু 10। তাহলে আয়ের মান আসবে 3.218। আয়ের মান কত আসবে? 3.218 অ্যাম্পিয়ার আসবে। এটা হচ্ছে তোমার আয়ের মান আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, দেখো তো অঙ্কটা সবাই কি তোমরা বুঝতে পারছো? এই যে আমরা একটা অঙ্ক করলাম, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমি তো PDF দিয়ে দিব, এখান থেকে তুমি তুলে ফেলিও। দেখো সেকেন্ড অঙ্ক আমাকে বলতেছে কি, 1 মোল FeO কে জারিত করতে Fe2 তে পরিণত করা হলে, মানে FeO তে Feটা কি হিসেবে আছে? Fe2+ হিসেবে আছে। আর Fe2O3 তে Feটা কি হিসেবে আছে? Fe3+ হিসেবে আছে।
ঠিক আছে, 3+ হিসেবে আছে। তো এরকম করতে কত বিদ্যুতের প্রয়োজন তোমাকে কিন্তু কিউ বের করতে বলছে। কত বিদ্যুৎ প্রবাহ বললে হচ্ছে আই, বিদ্যুৎ বললে শুধুমাত্র সেটা কিউ বোঝায়। তাহলে এখানে কিউ বের করতে বলছো তোমাকে, তো তুমি বের করি আসো আমরা এখানে। তাহলে একটা জিনিস দেখো সলিউশন, তাহলে সলিউশন এখানে কি হবে, FeO তে ছিল হচ্ছে Fe2+, তাহলে সে হচ্ছে একটা ইলেকট্রনকে ছেড়ে দিবে, সে একটা ইলেকট্রনকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কিসে পরিণত হচ্ছে, Fe2O3, তার মানে Fe3+ পরিণত হচ্ছে। তাহলে এখানে আমার তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে 1, কারণ একটা ইলেকট্রন ছাড়তেছে। ঠিক আছে, তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে, তুল্য সংখ্যা ইকুয়াল টু হবে তোমার কাছে এখানে 1 হবে, তুল্য সংখ্যাটা 1 আসবে। আচ্ছা, এখন আমাকে কিউ বের করতে বসছে, তো কিউ তো আমরা সবাই জানি NEF হয়ে থাকে, যেখানে আমাকে এন দেওয়া আছে কত বলো তো, এখানে এন দেওয়া আছে আমার কোয়েশ্চেনের মধ্যে 1 মোল। তাহলে আমি এন এর জায়গায় তাহলে এখানে 1 বসাবো, ই এর জায়গায় তাহলে 1 বসাবো, আর এফ এর জায়গায় 96,500 বসাবো। তাহলে রেজাল্ট করে চলে আসবে আমার 96,500 কুলম। তাহলে বিদ্যুৎ প্রবাহের মান হচ্ছে তোমার এত। দেখো এটা বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে চলে যাই। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। ঠিক আছে, নেক্সট দেখে আসো। বলতেছে 200 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের পৃষ্ঠতল বিশিষ্ট একটি ধাতব কাপের উপর এত মিলিমিটার পুরুত্বের রূপার প্রলেপ দেওয়া যায়, দেওয়া প্রয়োজন। তার মানে তোমার কাছে এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে বলতেছে কি, একটা ধাতব কাপ যেটার উপর একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে, আবার একটা পুরুত্ব আছে, যেটাকে আমরা একটা ঘন ঘন আকৃতির চিন্তা করতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো আমি যদি তোমাকে চিত্রটা এঁকে দেখাই তাহলে তোমার ক্লিয়ার আইডিয়া হবে। সলিউশন আসো, আমি তোমাকে চিত্রটা একটু এঁকে দেখাই আসো। ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা, এটা চিত্রটা এঁকে দেখাই তাহলে তোমার আসলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা আরেকটা কি আসে এখানে, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে এটাকে চলো একটু যোগ করে দিই আমরা, তাহলে হবে এখানে আমার। তো কি বোঝাচ্ছে আমি প্রশ্নটা তোমাকে বুঝাই দিচ্ছি, টেনশন নিও না। ওকে, তারপর এখান থেকে এটা যোগ করে দাও, তারপর তুমি এই জায়গা থেকে এটা যোগ করে দাও। ওকে, এখন দেখো কি বোঝাচ্ছে আমি তোমাকে বুঝাই। বলতেছি কি, 200 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের, তার মানে এই যে ধরো এইখানে যেটা আছে, এই যে ধরো এইটা উপরের অংশটা ধরো, শুধু ধরো উপরের তলটা, এই উপরের তলের ক্ষেত্রফলটা কতটুকু বলো তো, উপরের তলের ক্ষেত্রফল ধরা যাক 200 সেন্টিমিটার স্কোয়ার। আর ধাতব কাপের উপর এত পুরুত্বের রূপার প্রলেপ দেওয়া প্রয়োজন, মানে এখানে যে পুরুত্বটা আছে, এই যে পুরুত্বটা যেটা আছে সেটা কতটুকু, 0.2 মিলিমিটার। মিলিমিটার রূপার ঘনত্ব, মানে তুমি রূপার প্রলেপ দিবা। তাহলে একটা তুমি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এখান থেকে এখানে অ্যাকচুয়ালি কি সাপ্লাই করতেছো বলো তো, এই জায়গায় তুমি কি সাপ্লাই করবা, এই জায়গায় সাপ্লাই করবা রূপা। রূপা অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, সংকেত কি হয়ে থাকে, রূপা সংকেত হচ্ছে সিলভার। তুমি অ্যাকচুয়ালি সিলভার এখানে সাপ্লাই করবা, সিলভার এখানে জমা করবা। কথা বুঝতে পারছো, তুমি এখানে আসলে অ্যাকচুয়ালি কি সাপ্লাই করতেছো, রূপা জমা করতেছো। মানে এটার উপরে তুমি এই যে বলতেছে কি, এত ক্ষেত্রফলের এবং এত পুরুত্বের, এটার উপরে তুমি কি করবা, রূপার প্রলেপ দিবা, মানে এখানে রূপা জমা করবা। আর এই রূপার কি দেওয়া আছে বলো তো, এখানে রূপার এখানে ঘনত্বটা তোমাকে দেওয়া আছে, দেখো রূপার ঘনত্ব তোমাকে রো দেওয়া আছে। আচ্ছা, তো রূপার যদি তুমি ঘনত্ব তোমাকে কিন্তু এই জায়গাটা, মানে এই পুরো জায়গাটা, কোন পুরো জায়গাটা বলো তো, তোমাকে হচ্ছে যে এই পুরো জায়গাটা, এইটা যেটা আছে এই পুরো জায়গাটা, এটা কি করতে হবে, এটা রূপা দিয়ে প্রলেপ দিতে হবে। এটা কি করতে হবে, রূপা দিয়ে প্রলেপ দিতে হবে। তাইলে আমার যেহেতু তড়িৎ বিশ্লেষণের মেধা, আমার তাহলে কতটুকু ভর এখান থেকে সাপ্লাই হয়েছে সেটা বের করতে হবে। তাহলে কিভাবে আমি ভরের ভ্যালুটা বের করব, যদি আমি এই অংশের আয়তনটা জানতাম বা এই ঘনকের আয়তনটা জানতাম, তাহলে কিন্তু আমরা বের করে ফেলতে পারতাম। আয়তন কীভাবে বের করবো, আমি তো এখানে ক্ষেত্রফল জানি আর এখানে আমি দৈর্ঘ্য জানি, তাহলে আমি কিন্তু এখানে কি বের করে ফেলতে পারবো, এখানে এই যে কতটুকু অ্যাকচুয়ালি এটার আয়তন আছে সেটা আমি কিন্তু বের করে ফেলতে পারবো। আর আয়তন বের করে ফেললে আমি কিন্তু এখানে ঘনত্বটাও জানি, দেখো এটা ইউজ করে আমি কিন্তু এখানে ভর বের করে ফেলতে পারবো, কারণ আমাদের রো ইকুয়াল টু হয়ে থাকে কি m/v হয়ে থাকে। বোঝা গেছে জিনিসটা ভাই? বিদ্যুৎ আর তড়িৎ প্রবাহ একই না, না। যদি তোমাকে বিদ্যুৎ জিজ্ঞেস করে তাহলে বলবা কিউ, তড়িৎ প্রবাহ জিজ্ঞেস করলে বের করবো আই। তাহলে দেখো এখানে তাহলে আমরা কি বের করবো, বুঝতে পারতেছো তোমরা অঙ্কটা? তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে তোমার অ্যাট ফার্স্টটাকে বের করবো। দেখো এইখানে আমি ভরটা বের করবো, তো তাহলে আগে এখানে আয়তনটা বের করে ফেলে আসো। তাহলে আয়তনটা কত আসবে, এখানে আয়তন এটা কত আসবে, দেখো ভি, এটা ইকুয়ালটা আসবে, ক্ষেত্রফল হচ্ছে কত 200 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 200 ইন্টু 10⁻⁴। আর এরিয়াটা কত হয় বলো তো, লেন্থ দেওয়া আছে 0.2 মিলিমিটার, তাহলে 0.2 ইন্টু তোমার তো 10⁻⁴ কি না 10⁻⁶ হবে, 10⁻1 মিটার, 10⁻⁴ হবে, আর 10⁻3 হবে এখানে। ঠিক আছে, তাহলে দেখো তো এখান থেকে আয়তনটা কত আসে, এটা আমার এখানে যে ভিটা আছে সেটা কত আসে, এই ভিটা আমার কত আসে দেখো 200 10⁻⁴ ইন্টু 0.2 10⁻3, তাহলে এটা আসছে আমার কাছে 4 ইন্টু 10⁻⁶।
তাহলে এটা আসছে আমার কাছে 4 × 10⁻⁶ মিটার কিউব আসছে। আর এটা মিটার কিউবে দেওয়া, তাহলে এখন আমি কিন্তু কি বের করে ফেলতে পারবো, ডাব্লিউটা বের করে ফেলতে পারবো। তাহলে ডাব্লিউ অফ সিলভার এটা কত হবে দেখো তো। আমরা জানি এটা কিন্তু এম বোঝাচ্ছে, এম ইকুয়াল টু রো ইন্টু ভি, এম ইকুয়াল টু কত, রো ইন্টু ভি। তাহলে রো কত দেওয়া এখানে, রো দেওয়া হচ্ছে 1.05, 1.05 ইন্টু 10⁻⁴, 10⁻⁴, এটা হচ্ছে রো। আর ভি কত, ভি হচ্ছে তোমার 4 × 10⁻⁶। কিন্তু একটা কাহিনী আছে দেখো, কাহিনী হচ্ছে যেহেতু এখানে রোটা কেজি এককে দেওয়া, আর এখানে তুমি কেজি, এখানে কেজি এককে বসাইছো, তো মিটার কিউব আর মিটার কিউব কাটা যাবে, বাট ডাব্লিউ ভ্যালুটা কোন এককে আসবে বলো তো, কেজি এককে আসবে। বাট আমরা যে সূত্রে ফ্যারাডে সূত্রে ডাব্লিউ ইউজ করি, ওইখানে কিন্তু ডাব্লিউটা কিন্তু ভর মানে গ্রাম এককে। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি এটাকে কি করতে হবে বলো তো, গ্রামে নেওয়ার জন্য কেজিকে কিভাবে গ্রামে নিতে হয়, একটা 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে পুরো জিনিসটা ভ্যালুটা কোন এককে আসবে, গ্রাম এককে আসবে। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা। তাহলে এখানে কত আসবে দেখি আসো, 1.05 × 10⁻⁴ ইন্টু 4 × 10⁻⁻, অ্যাকচুয়ালি 3 দিয়ে গুণ করে দিলেই হবে। সো এটা আসবে 42, এটা আসছে কতটুকু, 42 গ্রাম আসছে। এটা আসছে কতটুকু আমার কাছে এখানে, 42 গ্রাম আসছে। তাহলে কতটুকু ভর জমা হয়েছে সেটা কিন্তু আমি জানি অলরেডি। তাহলে আমি এখানে ভরটা জানি, আমি এখানে কিন্তু এটার অলরেডি কি দেওয়া আছে, আমাকে এটার আমাকে আণবিক ভর দেওয়া আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখো তো, এই যে সিলভারের ক্ষেত্রে কি হয় বলো তো একটু করে, সিলভারের ক্ষেত্রে তুমি যদি বিক্রিয়াটা দেখতে চাও, তুমি তোমাকে নেক্সট পৃষ্ঠায় দেখে আসো। সিলভার বেসিক্যালি একযোজি হয়ে থাকে, মানে সিলভার প্লাস সে একটি ইলেকট্রনকে গ্রহণ করে, সে কিন্তু সিলভার হিসেবে ক্যাথোডে জমা হয়। মানে এটা কিন্তু কোন ভাগার রিয়াকশন বলো তো, এটা কিন্তু ক্যাথোডের রিয়াকশন, বিজারণ বিক্রিয়া। তাহলে আমাকে বলতে পারবা এই ক্ষেত্রে তাহলে তুল্য সংখ্যা কত হইলো, যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করছে তুল্য সংখ্যা হবে 1, ঠিক আছে, সিলভারের বেলায় তুল্য সংখ্যা হবে 1। তাহলে এখন দেখো আমাকে কি করতে হবে এখানে, আমি জানি, সবাই আমরা জানি এখানে এই যে কিউ ইকুয়াল টু কত হবে বলো তো, আই ইন্টু টি হবে, আর এখানে হবে এনইএফ, তো এনইএফ এর জায়গায় আমি ডাব্লিউ অফ সিলভার, নিচে হচ্ছে আমরা আণবিক ভর অফ সিলভার, আর এখানে ইন্টু ইএফ এটা লিখলাম, মানে এন বা এন এর জায়গায় আমি ভর বাই ভর করে দিলাম আর কি, ঠিক আছে, এটা তো বোঝা গেছে। তাহলে এখন দেখো আমাকে কি বের করতে বসে কোয়েশ্চনে, আমাকে বের করতে বসে কিন্তু যে কাপটিকে কতক্ষণ ট্যাঙ্কে রাখতে হবে, কতক্ষণ, তার মানে সময় বের করতে বসে, তাই না। তাহলে আমাকে কি বের করতে হবে এখানে বলতো, সময়টা বের করতে হবে। তাহলে আই দেওয়া আছে কত কোয়েশ্চনে, আই দেওয়া আছে দেখো এত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করছো 12.5, তাহলে আই দেওয়া আছে কিন্তু তোমার কাছে এখানে কত, 12.5 এম্পিয়ার। তো তোমাকে টাইমটা বের করতে হবে। আর দেখো এখানে ডাটাগুলো তাহলে আমরা কি পাইছি, এখানে আমরা ডাব্লিউ পাইছি কিন্তু 42, ডাব্লিউ পাইছি কত এখানে 42 গ্রাম পাইছিলাম। আর এখানে দেওয়া আছে কত, পারমাণবিক ভরটা 107.86, তাহলে এখানে দেওয়া 107.86। আর ই কত দেখছি আমরা, ই দেখছি 1, এফ দেখছি আমরা 96,500। তাহলে এই জায়গা থেকে আমরা কি টিটা বের করে ফেলতে পারি, এই জায়গা থেকে আমরা দেখো তো টিটা বের করে ফেলতে পারি কিনা। টি কত আসবে দেখো তাহলে, 42 × 96,500 ডিভাইডেড বাই 12.5 × 107.86। তাহলে এটা আসছে আমার কাছে, আমি যদি নর্মাল মোডে যদি করি এটাকে, তাহলে 3006.119 সেকেন্ড। তাহলে এটা আসছে 3006.119 সেকেন্ড। কারো যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা কিন্তু এটাকে মিনিটে নিতে পারো, বাট দরকার নাই, সেকেন্ডে রেখে দিলেই হবে। আমাকে তার মিনিট স্পেসিফিক্যালি জানতে চাই নাই, আমাকে তার সময় জানতে চাইছে। দেখো তো ভাই এই জিনিসটা কি বোঝা গেছে, অঙ্কটা বুয়েট 18-19 সাল আসছিল, অঙ্কটা কি তোমরা সবাই বুঝতে পারছো, একটু আমাকে জানাইও জিনিসটা, সবাই অঙ্কটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে চলো নেক্সটে চলে যাই। গুড। নেক্সটে দেখো বলতেছে কি, নিকেল সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 30 মিনিট যাবত পরিচালনা করলে ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে। দেখো এখানে আছে কি নিকেল সালফেট, তো নিকেল সালফেটটা কি হিসেবে আছে বলো তো, নিকেল সালফেট আছে নিকেল 2+ হিসেবে আছে। আর আমাকে কি কি করতে হবে, কি পরিমাণ নিকেল জমা হবে, তাহলে আমাকে জমা করতে হবে হচ্ছে নিকেল। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো তো এখানে সলিউশনে, ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে ক্যাথোডের মধ্যে তাহলে কি রিয়াকশন ঘটবে, এখানে নিকেল 2+টা 2টা ইলেকট্রনকে গ্রহণ করবে, গ্রহণ করে সে হচ্ছে তোমার নিকেল হিসেবে জমা হবে। তাহলে এখানে আমার তুল্য সংখ্যা কত হইলো, 2 হবে। তাহলে এখানে আমার তুল্য, একটু বিক্রিয়াগুলো কিন্তু দেখা দিতে হবে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাকে ডাব্লিউ বের করতে বসে, তাই না। তাহলে আমি কিন্তু এখানে আই এবং টিটা জানি, তাহলে আমি ডাব্লিউ অফ নিকেল বের করব। তাহলে আমরা সবাই জানি জেড আইটি বা জেড ইন্টু আই ইন্টু টি হয়। আবার জেড মানে আমরা কি জানি M/EF হয়ে থাকে, এম ভাগের কত হয়ে থাকে বলো তো EF, ইন্টু এখানে হচ্ছে আই ইন্টু টি হবে। এবার বসাই দাও, নিকেলের এমটা কত হয়, নিকেলের এম হয় 58.7, নিকেলের এটা হয়ে থাকে 58.7। আর নিকেলের বেলা তুমি তো জানো যে ই হচ্ছে 2, এফ হচ্ছে তোমার 96,500, আর আই কত এখানে
আই হচ্ছে তোমার কাছে এখানে দেওয়া আছে 5, টি কত, টি হচ্ছে তোমার 30, বাট মিনিটে দেওয়া 60 সেকেন্ড দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তুমি কিন্তু এখানে পেয়ে যাবা অ্যাকচুয়ালি তাহলে তোমার কতটুকু নিকেল জমা হবে, নিকেল জমা হবে। তাহলে এখানে দেখো কত আসবে, এটা 58.7 ইন্টু 5 ইন্টু 30 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500। তাহলে এখানে আসছে 2.737 গ্রাম, 2.737 গ্রাম আসছে। ঠিক আছে, ওকে, আশা করি আমরা সবাই অঙ্কটা বুঝতে পারছি। এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমাকে একটু জানিও তো কমেন্টে তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা সবাই। কি বলছো ভাইয়া, এসএসসি বুকে নিকেল 59 দেওয়া না 58.7, ভাই এগুলো ফ্যারাডে সূত্রের ম্যাথ? হ্যাঁ ফ্যারাডে সূত্রের ম্যাথ। ঠিক আছে, তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো FeSO4 দ্রবণে এত এম্পিয়ার বিদ্যুৎ এত এত মিনিট চালনা করলে ক্যাথোডে এতটুকু আয়রন সঞ্চিত হয়েছে, আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করো। তো এটা তো খুব সোজা, এটা আমি আর করে দেওয়া লাগতেছে না অ্যাকচুয়ালি। কেন করে দেওয়া লাগতেছে না, দেখো এখানে আমাকে আই দেওয়া আছে, আমি চলো এটা কালারটা চেঞ্জ করে লাল করি। এখানে দেখো আই দেওয়া আছে, এখানে দেখো সময়টা দেওয়া আছে, আইটি জানো তুমি, কতটুকু জমা হয়েছে ডাব্লিউ দেওয়া আছে তোমার কাছে। সো অ্যাট ফার্স্ট তোমাকে বের করতে বলছে জেড, অ্যাট ফার্স্ট তোমাকে বের করতে বলছে জেড, এরপরে বের করতে বলছে তোমাকে ই। তার মানে দেখো, তাহলে এখানে আমার কাছে কিন্তু আই দেওয়া, এখানে আমার কাছে টি দেওয়া, এখানে আমার কাছে ডাব্লিউটা দেওয়া আছে। সো আমরা কি চাইলে জেডটা বের করে ফেলতে পারি না? আমি যদি একটু করে জাস্ট তোমাকে আগায় দিব আর কিছুই না, যে ডাব্লিউ ইকুয়াল টু তুমি জানো কিন্তু জেড আই টি। তো এখান থেকে তুমি আসলে কি বের করে ফেলতে পারবা, জেড কত হবে সেটা বের করে ফেলতে পারবা, যেটা একক কি আসবে, গ্রাম পার কুলম আসবে, তাই না? আচ্ছা, এরপর রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বসে। তো রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা জানি কি দিয়ে প্রকাশ করি, ই দিয়ে প্রকাশ করি। আর রাসায়নিক তুল্যাঙ্কের সাথে আমাদের সম্পর্কটা কি ছিল, ই ইকুয়াল টু হয়ে থাকে কত বলো তো, ই ইকুয়াল টু হয়ে থাকে, ই ইকুয়াল টু হয়ে থাকে জেড গুণন এফ। এখান থেকে জেড বের করবা, এটাকে এখানে বসাই দিবা, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা দেখো গ্রাম হবে, এটা একটা আনসার পাবো আমরা, এটা একটা আনসার পাবো। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমরা ইজিলি পারবা, এটা আমি করে দিচ্ছি না, যেমন জাস্ট মান বসাবা, অঙ্কটা তোমার কাছে এখানে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আনসার মিলাবা। আচ্ছা আমি তাহলে আনসারগুলো একটু লিখে দিই, আমার কাছে আনসারগুলো আছে। আনসার হচ্ছে এখানে জেড আসবে, এখানে কত, জেড আসবে এখানে তোমার 2.8933, 2.8933 ইন্টু 10 তোমরা নিজেরা নিজেরা গ্রুপ খুলে ম্যাথগুলো করতে পারো, তাহলে তখন তোমাদের সুবিধা হবে আর কি। আর আমি বলে দিলেও তো আসলে লাভ হচ্ছে না, কেমন? এখানে আসবে 27.92। ঠিক আছে, এটা হচ্ছে একটা আনসার আমি লিখে রাখলাম এখানে। ঠিক আছে, তারপর চলো আমরা নেক্সটে চলে যাই, কেমন? নেক্সটে বলতেছে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে যে এত 11 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এত মিনিট ধরে চালনা করলে তড়িৎদ্বারে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে এগুলো পারা যাবে না, আই দেওয়া আছে, টি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি ইউজ করবে আসলে অ্যাকচুয়ালি কোনটা, আমি জাস্ট তোমাদের দেখাই দিই একটু করে। তুমি ইউজ করবে তো কিউ ইকুয়াল টু কত হয় বলো তো, আইটি। আর একটা এনইএফ, এনকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স ডিভাইডেড বাই এন এ কিন্তু হচ্ছে ইএফ। তো সুন্দর মতো তুমি এখানে আসলে এক্সট্রা বের করবা, তোমাকে সব দেওয়া আছে ইনফরমেশন এখানে। দেখো আমি যদি এখানে বসাই দিই ডাটাগুলো, জাস্ট ক্যালকুলেশন তুমি করবা। এখানে 11, আর এখানে টি কত, এখানে 60 মিনিট, তাহলে 60 মিনিট ইন্টু 60 দিয়ে গুণ হবে। আর এরপরে তাহলে এখানে কি হবে, এক্স বের করবা তুমি, অ্যাকচুয়ালি এক্স বের করবা, এক্সটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এক্স তোমাকে এখানে বের করতে হবে। আর এনএ, এনএ হচ্ছে 6.022 গুণন 10⁻23। আর ই কত হবে, ই হবে 2, এখানে হবে 96,500। ই 2 কেন, কারণ এখানে আছে কি বলতো, কপার সালফেট। তাহলে কপার সালফেটটা কি হিসেবে আছে, কপার সালফেটটা কিন্তু কপার 2+ হিসেবে আছে। আর তোমাকে বলছে কপার পরমাণু কয়টা জমা হবে, কপার পরমাণু। তাহলে কপার পরমাণু কিন্তু এই যে শুধু কপার, সিঙ্গেল কপার, তাহলে অবশ্যই এখানে 2টি ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এগুলো পারবো। তাহলে এখান থেকে আমরা জাস্ট কী বের করে ফেলবো বলতো, ক্যালকুলেশন করে জাস্ট এক্স এটা কত হবে সেটা বের করে ফেলবো, এটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, তাহলে আমি পারবো এই জিনিসটা। তারপর চলো নেক্সটে চলে যায় আসো। ওয়ালাইকুম আসসালাম। দেখো নেক্সটে বলতেছে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের মধ্য দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে এত মিনিট বিদ্যুৎ প্রবাহিত করায় এসটিভিতে এত গ্যাস উৎপন্ন হয়েছে, প্রবাহিত বিদ্যুতের মাত্রা কত। দেখো বলছে কি, দেখো তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুমি কি নিছো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুমি লঘু জলীয় দ্রবণ নিছো। ঠিক আছে, তার লঘু জলীয় দ্রবণ যদি নাও, তোমাদেরকে আমি শর্টকাট শিখাইছি না, তোমরা আমাকে বলতে পারবে এখানে ক্যাথোডে কি জমা হবে আর অ্যানোডে কি জমা হবে, যদিও দরকার হয় না এখানে। দেখো
যেহেতু HCl নিছো তাহলে ক্যাথোডে জমা হবে পজিটিভগুলা। তো এখানেও এইচ আছে, এইচ প্লাস আছে, অ্যাকচুয়ালি পানির মধ্যে তো এইচ প্লাসই আছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি ক্যাথোডে কি রিয়াকশন করবে বলো তো? ক্যাথোডে রিয়াকশন করবে এরকম যে 2H প্লাস, সে তোমার হচ্ছে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে, দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে অ্যাকচুয়ালি H2 হিসেবে জমা হবে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমার কাছে এখানে তাহলে তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। এখন বলতেছে ক্যাথোডে STP-তে এত ml গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে এই জায়গাটা থেকে দেখো তো আমরা মোল সংখ্যাটা বের করে ফেলতে পারি না? মোল সংখ্যা ইকুয়াল আমরা সবাই জানি STP-তে আয়তনটা লিটার এককে লিখতে হয়, ডিভাইডেড বাই একটা 22.4 করতে হয়। তাহলে এখান থেকে আমি কিন্তু মোল সংখ্যাটা লিখে ফেলতে পারি। তাহলে এখন দেখো আমাকে জাস্ট বলছে প্রবাহিত বিদ্যুতের মাত্রা কত। তাহলে আমাকে এখানে বিদ্যুৎ প্রবাহের মাত্রা মানে আই বের করতে বলছে। কি বের করতে বলছে? আই। মনে রাখবা যদি সময় দেওয়া থাকে তাহলে আই বের করতে বলে, সময় আই কিছুই নেওয়া না থাকলে কিউ বের করতে বলে। ঠিক আছে? তাহলে এখন আমাকে দেখো তো, এখন আমরা তাহলে কি লিখতে পারি? আমরা জানি সবাই কিউ ইকুয়াল টু কত হয়ে থাকে? আই গুণন টি হয়ে থাকে, আর এটা হচ্ছে NEF হয়ে থাকে। তো সেই এন এর জায়গায় তাহলে আমি STP-তে আয়তন লিটার একক ডিভাইডেড বাই কত বসাবো? এখানে 22.4 বসাবো, আর এখানে হচ্ছে EF বসাবো। ঠিক আছে? তাহলে দেখো সবগুলো যদি এখানে বসাই দিই তাহলে এখন আমি জাস্ট ভ্যালু বসাবো, ভ্যালু বসানোর পালা। আমি আইটা তো বের করব, টি এর দেওয়া আছে এখানে 36 মিনিট, তাহলে 36 গুণন 60 করলাম আইটি। তারপর হচ্ছে এখানে STP-তে আয়তনটা কত দেওয়া আছে লিটার এককে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা তো দেওয়া কত বলো তো? এখানে দেওয়া হচ্ছে 700 ml, তাই না? তাহলে এখানে কত হবে? এখানে হবে 0.7, এখানে হবে 0.7 লিটার হবে, আর ডিভাইডেড বাই কত হবে এখানে বলো তো? 22.4 হবে। আর এখানে ই তো তোমার কাছে 2 হবে, তোমার কাছে 2 হবে, আর এফ হবে 96,500। তাহলে এই জায়গাটাকে তুমি ক্যালকুলেশন করে আই জিনিসটা বের করে ফেলতে পারবা। হোপফুলি এটা করে ফেলতে পারবা। ভ্যালুটা এটা আমি বের করে দিচ্ছি না, তাহলে এটা তোমার বাড়ির কাজ থাকবে। পারা যাবে না? দেখো তো ভাই পারা যাবে কিনা এই জিনিসটা, পারা যাবে কিনা একটু দেখো। ভাইয়া আমার সিলেবাস 20% কমপ্লিট হয়েছে, এখন ফুল কমপ্লিট করতে চাইলে কত ঘন্টা পড়া লাগবে? যেহেতু তোমার সিলেবাস আসলে অনেকগুলাই, তোমার হচ্ছে যে অনেকটাই বাকি, তোমার এখন মিনিমাম 8 থেকে 10 ঘন্টা করে সেলফ স্টাডি করতে হবে ক্লাস দেখার পাশাপাশি। কেমন? মিনিমাম 8 ঘন্টা তো তোমাকে সেলফ স্টাডি করতেই হবে। ঠিক আছে, দেখো এরপর বলতেছে কি, লঘু নাইট্রিক অ্যাসিড পানিতে, লঘু নাইট্রিক অ্যাসিড মিশ্রিত পানিতে এত এম্পিয়ার বিদ্যুৎ এত ঘন্টা যাবত চালনা করা হয়েছে, কত গ্রাম H2 অণু তড়িৎ বিশ্লেষিত হবে STP-তে আয়তনের অক্সিজেন গ্যাস এবং কত H2 O2 গ্যাস উৎপাদিত হবে। খেয়াল করো কি বলছে কোয়েশ্চেনের মধ্যে আমাকে। আমার কাছে কি আছে এখানে বলতো? লঘু নাইট্রিক অ্যাসিড আছে, লঘু নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তাহলে আমি যদি ক্যাথোডের রিয়াকশনটা দেখতে চাই একটু করে, ক্যাথোডের রিয়াকশন এখানেও এইচ আছে, আবার পানিতেও কিন্তু এইচই আছে, তার মানে আলটিমেটলি ক্যাথোডে H2 জমা হবে। তাহলে ক্যাথোডের মধ্যে অ্যাকচুয়ালি তোমার কোন রিয়াকশন ঘটবে বলো তো? ক্যাথোডের মধ্যে রিয়াকশন ঘটবে এখানে 2H প্লাস থাকবে, যারা দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে, দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে সে কিন্তু এখানে ক্যাথোডের মধ্যে H2 হিসেবে জমা হবে। ঠিক আছে? আর এখানে আমি তড়িৎ প্রবাহ করতেছি কতটুকু? এত এম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছি এবং এত ঘন্টা যাবত দিচ্ছি, তাহলে আইটি কিন্তু আমি এখান থেকে জানি। আচ্ছা, তা আমাকে বলছে আমার STP-তে কত আয়তনের H2 গ্যাস তৈরি হবে আর কত আয়তনের O2 গ্যাস উৎপাদিত হবে, এগুলো আমাকে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, একই সাথে আমাকে কিন্তু যে কত গ্রাম H2O অণু তৈরি হবে সেটাও আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে, মানে কত গ্রাম পানি তৈরি হবে সেটাও আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই, আমি যে কোনো একটা দিয়ে বের করতে পারি। আমি এমন হতে পারে আমি শুধুমাত্র যদি ধরো এই যে H2টা হিসাব করলাম, এখান থেকে বাকিগুলো হিসাব করতে পারি। কিভাবে চলো দেখাই আসো। যেমন আমি তাহলে এখানে কি লিখতে পারি বলো তো? এখানে আমি লিখতে পারি যে কিউ ইকুয়াল টু কত হয়? কিউ ইকুয়াল টু হয়ে থাকে আইটি, আবার হয়ে থাকে NEF। তো আমার এখানে তো আমরা আচ্ছা NEF করি আসো আগে, সমস্যা নেই। তা আই করে দেওয়া, আই দেওয়া 7.5 এম্পিয়ার, আই দেওয়া কত এখানে? 7.5। টিটা দেওয়া কত? 9 ঘন্টা, তাহলে 9 ইন্টু 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 3600 সেকেন্ড। আচ্ছা, এনকে আমি কীভাবে লিখবো? যেহেতু আয়তন বের করতে হবে STP-তে, তাহলে এনটাকে লিখতে পারি আমি STP-তে আয়তন ভি অফ STP লিটার একক ডিভাইডেড বাই 22.4, এভাবে লিখতে পারি। আর EF, ইতে এখানে 2, আর এফ এখানে 96,500। তাহলে সুন্দর মতো তুমি এখান থেকে আমাকে বলো তো STP-তে আয়তনটা বের করে ফেলতে পারবা না লিটার এককে? চলো দেখি কত আসে এটা, এটা দেখি কত আসে। তুমি PDF দিয়ে দিবো তো এখান থেকে, তাহলে তুমি তুলে ফেলিও কষ্ট করে একটু করে। 7.5 ইন্টু 9 ইন্টু 3600 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 2 গুণন 96,500, তাহলে এটা আসবে 28.2, 28 কত আসছে এটা? 28.2 লিটার চলে আসছে। তাহলে এত এত লিটার হচ্ছে আমার কাছে কি তৈরি হবে বলো তো? এখানে এত লিটার হচ্ছে আমার কাছে এখানে এই যে আমার H2 তৈরি হবে। ঠিক আছে, H2 আমার কাছে এখানে তৈরি হবে।
ওকে, বুঝা গেছে? দেখো এবারে একটা জিনিস তুমি দেখো, সেটা হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি পানির মধ্যে কি হচ্ছে, H2 এর মধ্যে। H2 কে যদি আমি ভাঙি, তাহলে এখানে আমি পাচ্ছি H2 পাচ্ছি, আর একটা কি পাচ্ছি বলতো, হাফ অক্সিজেন পাচ্ছি। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো যে এখানে H2 এর মোল সংখ্যা যত হবে, 1 মোল H2 উৎপন্ন হইলে হাফ মোল অক্সিজেন উৎপন্ন হয়। 1 মোল অক্সিজেন উৎপন্ন, 1 মোল যদি হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে কি হবে বলো, তার অর্ধেক পরিমাণ অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এত লিটার যদি কি তৈরি হয়, আমার হাইড্রোজেন তৈরি হয়, তাহলে কিন্তু আমার এর থেকে অর্ধেক আয়তনে কি তৈরি হবে বলতো, অক্সিজেন তৈরি হবে। মানে এই যে এসটিপিতে আয়তন, এটা কিন্তু আসলে কার আয়তন বলতো, হাইড্রোজেনের আয়তন। আমি জাস্ট তাহলে এখানে এভাবে লিখে আসো, তাহলে এখানে এসটিপিতে এভাবে না লিখে আমি লিখি জিনিসটাকে, আমরা কিন্তু সব হাইড্রোজেন হিসাব করতেছিলাম, হাইড্রোজেনের আয়তন লিটার এককে, সেটা হচ্ছে 28.2 লিটার। তাহলে এখানে আমি লিখতে পারি যে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হওয়ার সময় অক্সিজেন উৎপন্ন হয় হাফ মোল, এভাবেও করতে পারি। আর মোল সংখ্যা জানলে তো ওই যে আবার সেমভাবে করাই যাচ্ছে, বাট আমি এভাবেই হিসাব করতে পারি। কিন্তু দেখো এখানে যখন এখানে 1 মোল তৈরি হচ্ছে, তখন এখানে কিন্তু অর্ধেক মোল তৈরি হচ্ছে। তাহলে এখানে যদি কি হয় বলতো, এখানে যদি 28.2 তৈরি হয়, তাহলে এখানে অর্ধেক আয়তনের অক্সিজেন তৈরি হবে। তো তুমি কথাই লিখিও, আমি যার কথা লিখতেছি না, আমি ডাইরেক্ট জাস্ট লিখে দিচ্ছি যে বি অফ অক্সিজেন লিটার এককে তাহলে কত হবে, এই যে তোমার লিটার এককে হবে, তাহলে তোমার এখানে হাফ ইন্টু আমার কত, এখানে 28.2, তাহলে এটা করলে কত আসবে, 14.1 লিটার আসবে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। বুঝতে পারছো? দেখো তো, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা জিনিস দেখো এখানের মধ্যে, এবার আমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করছিল যে কত গ্রাম H2O অণু তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষিত, মানে এখন H2 ওর ভর লাগবে, তাহলে কিভাবে বের করবা? দেখো তো, এই 1 মোল H2 তৈরি হচ্ছে 1 মোল H2O থেকে। তো আমরা কিন্তু এখানে ইজিলি জানি যে H2 তাহলে যত মোল সংখ্যা হবে, H2 মোল সংখ্যা যত হবে, H2 ওর মোল সংখ্যা তাহলে তত হবে, কারণ দেখো 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে। তাহলে তোমরা কি সবাই একমত যে H2 মোল সংখ্যা যত হবে, H2O এরও মোল সংখ্যা ঠিক ততই হবে। তাহলে আমি যদি H2 মোল সংখ্যাটা বের করতে পারি, সেটা ইকুয়ালটি কত হবে, H2 ওর মোল সংখ্যা হবে। আর H2 মোল সংখ্যা থেকে তখন আমি এটার ভর বের করে ফেলতে পারবো, তাই না? ভর বের করে ফেলতে পারবো। তাহলে চলো আগে এটা বের করার চেষ্টা করি। দেখো তাহলে এখানে আমি এটা লিখতে পারি যে N অফ H2O, এটা অ্যাকচুয়ালি এখানে হবে N অফ H2, আর অক্সিজেন দিয়ে করলে হাফ অফ N অফ O2 লিখতে হইতো, কেমন, বা 2 গুণ, মানে ডাবল হইতো, 2 লিখতে হইতো। আচ্ছা দেখো 2 ইন্টু N অফ অক্সিজেন লিখতে হইতো, আর কিছু না। তো এখন N অফ H2 কত হবে? N অফ H2 এখানে তো আমার আমরা জানি N মানে হচ্ছে 22 এই বি অফ এসটিপি ডিভাইডেড বাই 22.4। কত হয় বলো তো, বি অফ এসটিপি, N মানে কত হবে, বি অফ এসটিপি ডিভাইডেড বাই 22.4। তাহলে এখানে বি অফ এসটিপি কত বের করছো, 28.2 H2 এটা, আর ডিভাইডেড বাই 22.4। তাহলে এটা তাহলে কি হবে, এটা কিন্তু পানিরও মোল সংখ্যা, বাট আমার মোল সংখ্যা জানতে চাইনি, আমাকে জানতে চাইছে কি বলতো, এটার ভর জানতে চাইছে, ভর। তাহলে আবার মোল সংখ্যা আমি কি লিখতে পারি, মোল সংখ্যা আমি M/M লিখতে পারি না? তাহলে আমি এখানে লিখবো, যে আমি যদি এখানে লিখতে চাই যে পানির ভর, পানির জন্য যদি আমি মোল সংখ্যা লিখতে চাই, তাহলে এখানে আমি কত লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে তোমার পানির ভর। দেখো এই জায়গায় আমি লিখবো পানির ভর M অফ H2O ডিভাইডেড বাই এটার আণবিক ভর 18। তাহলে এইখান থেকে দেখো 18 দিয়ে গুণফল করে আমি কিন্তু M অফ H2O বের করে ফেলতে পারি। তাহলে এই জায়গায় আমি এইখানে যদি গুণ করি, তাহলে এখানে আমার M অফ H2O এটা কিন্তু বের হয়ে আসবে। বুঝা গেছে জিনিসটা? দেখো এটা কত আসবে, 28.2 ভাগের হচ্ছে তোমার 22.4 ইন্টু 18, তাহলে আসছে 22.66 গ্রাম, 22.66 গ্রাম আসছে। তাহলে H2O যেটা আছে সেটার আমরা ভর বের করে ফেললাম। একটু বড় অঙ্ক ছিল, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। হ্যাঁ দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা, একটু বড় অঙ্ক ছিল এটা, কেমন তুলনামূলক কিন্তু বড় অঙ্ক ছিল। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা, একটু যদি বুঝে থাকো তারা আমাকে কমেন্টে জানেও। এখন তুমি শুধুমাত্র ম্যাথটা নোট করো, কেমন, জাস্ট প্রশ্নের জন্য একটা খালি জায়গা রেখে দাও, পরে হচ্ছে তুমি একটু করে করবো আর কি। এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে শর্ট সিলেবাসের জন্য, আর টোটাল 13টা আর কি, 13টা ক্লাস, তার মানে আজকে 7 নম্বর ক্লাস আর 6টা ক্লাস লাগবে শর্ট সিলেবাসের জন্য। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে অ্যালুমিনিয়াম অক্সাইড
দ্রবণে 9 এম্পিয়ার বিদ্যুৎ কত সময় ধরে প্রবাহিত করলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু কাতরে সঞ্চিত হবে। তার মানে দেখো তুমি কত গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে, 27 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু। তাহলে কোশ্চনে কি দেওয়া আছে, কোশ্চনে দেওয়া আছে ডাব্লিউ অফ অ্যালুমিনিয়াম, এটা কতটুকু 27 গ্রাম দেওয়া আছে। এখন অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামটা কি আকারে আছে, অ্যালুমিনিয়ামটা Al3+ আকারে আছে না, অ্যালুমিনিয়াম কি আকারে আছে Al3+ আকারে। তাহলে এখানে অ্যাকচুয়ালি রিয়াকশন কত হবে বলো তো, তাহলে রিয়াকশনটা তো হবে Al3+, সেটা 3টা ইলেকট্রনকে গ্রহণ করছে, গ্রহণ করে অ্যালুমিনিয়াম হিসেবে জমা হয়েছে। তাহলে তুল্য সংখ্যা এখানে হবে কিন্তু 3। তাহলে এখন খুব তো সোজা, জাস্ট কত সময়, জাস্ট তোমাকে এখানে দেখো কারেন্ট দেওয়া আছে, জাস্ট সময়টা বের করতে বসে, টি বের করতে বসে। তাহলে তুমি লিখতে পারো না যে আই গুণন টি, এন ই এফ, এন এর জায়গায় লিখতে পারো কত এম, তাহলে এটার ভর দেওয়া 27, আর আমরা জানি অ্যালুমিনিয়ামের আণবিক ভরও 27 হয়। ই হচ্ছে 3, এফ হচ্ছে তোমার 96,500। তাহলে এখান থেকে জাস্ট তুমি কি বের করে ফেলবা বলো তো, এখানে তুমি অলরেডি কিন্তু এই যে আমার আইটাও কিন্তু আমি জানি, আই এখানে 9, তাহলে জাস্ট এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে টাইমটা বের হয়ে আসবে সেকেন্ড এককে। দেখো তো ভাই বুঝছো কিনা অঙ্কটা, দেখো এই অঙ্কটা বোঝা গেছে কিনা, ইজি অঙ্ক। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে এত ml এত মোলার নিকেল সালফেট দ্রবণের মধ্য দিয়ে এত এম্পিয়ার তড়িৎ চালনা করলে দ্রবণ থেকে সমস্ত নিকেল 2+ আয়নকে মুক্ত করতে কত সময় ধরে তড়িৎ প্রবাহ তোমার চালনা করতে হবে। দেখো এখানে আমাদের আয়তন দেওয়া এবং ঘনমাত্রা দেওয়া, তোমাদের কি এই সূত্র শেখানো হয়েছে পরিমাণ করতে, যে মোল সংখ্যা ইকুয়াল টু এস ইন্টু ভলিউমটা লিটার এককে। তোমরা কি এই সূত্র শিখছো যে মোল সংখ্যা ইকুয়াল টু এন এস ইন্টু ভিটা, বাট আয়তনটাকে লিটার এককে হইতে হয়, এটা কি তোমরা শিখছো? দাদা তোমাদেরকে পড়ানোর কথা সঞ্জয় দাদা, তো নিশ্চয়ই তোমরা পড়ছো, তাই না? তাহলে এখানে দেখো আমাদের কি হবে, এখানে তো আমি যদি এখানে বসাই দিই তাহলে দেখো সলিউশন, দেখো তাহলে আমি এখানে তাহলে কি বের করে ফেলতে পারি, এন অফ নিকেল সালফেট, তাহলে এটা কত আসবে, কারণ এটা নিকেল সালফেট সম্পর্কে দেওয়া আছে। তাহলে নিকেল সালফেটে দেওয়া আছে এস দেওয়া আছে কত 0.125, আর এটা ভলিউম হচ্ছে কত হবে 80 ml কে জাস্ট লিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার এখানে মোল সংখ্যাটা বের হয়ে আসবে। দেখো এখানে মোল সংখ্যা কত আসবে 0.125 ইন্টু 80 ডিভাইডেড বাই হচ্ছে 1000, তাহলে এখানে আসছে 0.01, এখানে আসছে কত 0.01 মোল। আর আমরা সবাই জানি আমাদের যে নিকেল সালফেট, এটাকে যদি আমি একটু করে বিন্যস্ত করি তাহলে অ্যাকচুয়ালি আমি কিন্তু নিকেল 2+ আর সালফেট 2- পাই। তার মানে দাঁড়াচ্ছে 1 মোল থেকে 1 মোল পাচ্ছি। তাহলে নিকেল সালফেটের যে মোল সংখ্যা, এটাই আসলে অ্যাকচুয়ালি নিকেলের মোল সংখ্যা হবে। আমার কিন্তু নিকেলের মোল সংখ্যাটা লাগবে, কেমন? তাহলে এখানে মোল সংখ্যাটা তো আমি পেয়ে গেছি, তাহলে এটা নিকেলের মোল সংখ্যা হবে। তাহলে আমাকে কত সময় ধরে আমাকে টাইম বের করতে বসে, তাহলে আমি টাইমটা জানি না, আই কত জানি, আই জানি 5, তাহলে টাইম আমি জানি না। এন ই এফ, এন তো আমি জেনে গেছি 0.01, ই এখানে 2 হবে, আর এফ 96,500। সুন্দর মতো তুমি তাহলে এখানে কি বের করে ফেলবা, টাইম যেটা আছে সেটা তুমি এখানে বের করে ফেলবা। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি না, এটা ইজি অঙ্ক, পারবা এটা। ওকে, চলো নেক্সটে চলো দেখি। নেক্সটে দেখো এত দ্রবণে এত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 2 ঘন্টা যাবত চালনা করলে ক্ষেত্রে এত গ্রাম আয়রন সঞ্চিত হয়। আয়রনের ধাতুর চার্জ বা যোজন এগুলো আমরা আগে করছি, সেটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের বাড়ি কাজ থাকবে। সোজা অঙ্ক, একটু কঠিন অঙ্ক যখন আসবে সেটা আমি করে দিব, কেমন? এটা পারবা। একটি ধাতব নাইট্রেট দ্রবণে এত গ্রাম চালনা করলে এতটুকু জমা হয়, ধাতুর তুল্যভর কত? তুল্যভর জানতে চাইছে, তুল্যভর। তুল্যভরের শিখাইছি না সূত্র? তুল্যভর মানে কি হয়ে থাকে বলো তো, আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তাহলে তুল্যভর যেটা আছে সেটা কি হয়ে থাকে, আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তাহলে তোমাকে এটা বের করতে বসে। তাহলে দেখো এখানে আমরা সবাই জানি, আমার এখানে আমরা কিউ ইকুয়াল টু কত জানি, আই ইন্টু টি জানি। আবার এখানে জানি হচ্ছে আমরা এই যে ডাব্লিউ ডিভাইডেড বাই আণবিক ভর, এন মানে তো এটাই হয়ে থাকে, আর এখানে ইএফ হয়ে থাকে। তাহলে আমি যদি এখানে এই যে শুধুমাত্র এমটাকে এই পাশে নিয়ে যাই আর ইটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে থাকে কত, ডাব্লিউ এফ থাকে উপরে, আর নিচে থাকবে তোমার কাছে এখানে আইটি। দেখো আইটিকে নিচে নামাই আনছি, এমটাকে এই পাশে নিয়ে গেছি, ইটাকে এই পাশে নিয়ে আসছি, ডাব্লিউ এফ ডিভাইডেড বাই আইটি। তাহলে এইটাই তোমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি। তাহলে এটা দেখো কত আসবে, এখানে জাস্ট তুমি ডাটাগুলো বসাই দিবা, তাহলেই হয়ে যাবে কাজ। দেখো এখন তো সোজা, তাই না? এখানে ডাব্লিউ দেওয়া আছে কত, ডাব্লিউ দেওয়া আছে তোমার কাছে 1.5 দেওয়া, এফ দেওয়া আছে কত 96,500 দেওয়া, আই কত এখানে, আই হচ্ছে তোমার 11 মিলি এম্পিয়ার, তাহলে 11কে জাস্ট আমরা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করব। আর টি দেওয়া আছে কত 72 ঘন্টা, তাহলে 72 ইন্টু আমরা জাস্ট 3600 করে দেব, শেষ। তারপরে কিন্তু আমাদের কাছে এখানে আনসার চলে আসবে, কেমন?
তাহলে এটাই আমার কাছে এখানে আনসার চলে আসবে। হোপফুলি তোমরা এখন অঙ্কটা সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। আসলে এটা ইজি অঙ্কগুলা, কিছু না। এফিসিএলটি থেকে এত গ্রাম প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ ফ্যারাডে কয়েক, এটা পারবা, এসডব্লিউ থাকলো। তারপর দেখো কপার সালফেট দ্রবণের মধ্যে 60 এম্পিয়ার মিনিট ধরে 13 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হলে এত গ্রাম কপার ধাতু জমা হয়। আচ্ছা, তাহলে তড়িতের কর্মদক্ষতা নির্ণয় করো। দেখো একটা জিনিস জিজ্ঞেস করছে কি, কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে কি বলো এখানে? কর্মদক্ষতা যেটা আছে, কর্মদক্ষতা এটার মানে হচ্ছে যে, মানে তোমার এই যে আমরা সবাই জানি কর্মদক্ষতা এটার মানে কি হয়ে থাকে। এটার মানে হচ্ছে তুমি ইনপুট কতটুকু দিছো, তার বিনিময়ে তুমি আউটপুট কতটুকু পাইছো, তাই না? কর্মদক্ষতা মানে কি হয়ে থাকে? তুমি ইনপুট কতটুকু দিছো, তার বিনিময়ে তুমি আউটপুট কত পাইছো। তাহলে এখানে বলতেছে এতটুকু জমা হয়েছে, এতটুকু জমা হয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার আউটপুট। তার মানে এখানে যেটা আছে এটা অ্যাকচুয়ালি জমা হয়েছে, এতটুকু জমা হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার আউটপুট। এটা হচ্ছে তোমার কি বলতো, আউটপুট, মানে এতটুকু জমা হয়েছে। বাট তোমাকে ইনপুট বের করতে হবে না। ইনপুট তুমি কিভাবে বের করবা, মানে থিওরিটিক্যাল ভ্যালু বা থিওরিটিক্যাল যে ভ্যালুটা আছে এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, মানে এতটুকু জমা হয়েছে অ্যাকচুয়াল ভ্যালু। তো থিওরিটিক্যাল ভ্যালু তুমি কিভাবে বের করবে? ফ্যারাডে সূত্র দিয়ে যেটা বের করো, এটা তো মানে ম্যাথমেটিক্যাল সূত্র, এটা হচ্ছে থিওরিটিক্যাল। তাহলে ফ্যারাডে সূত্র থেকে তুমি কি বের করবা? ডাব্লিউ বের করবা, সেটা হবে থিওরিটিক্যাল। তো তুমি কি করবা, ওই যে অ্যাকচুয়ালকে থিওরিটিক্যাল দিয়ে ভাগ করবা, 100% করে দিবা, কর্মদক্ষতা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে চলো আমি দেখানোর চেষ্টা করি। আসো সলিউশন দেখো এক। তাহলে এখানে আমি আগে তলে এখানে ইউজ করি। আসো এই যে ফ্যারাডে সূত্রটা, আই ইন্টু টি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে এটা কিন্তু আমার ডাব্লিউ মানে থিওরিটিক্যাল আর কি, কেমন, ডিভাইডেড বাই হচ্ছে এম, এটাকে আমি ডাব্লিউ প্রাইম বলতে পারি। আসো, আর এখানে হচ্ছে ইএফ। তো এখানে দেখো এখানে কিন্তু কপার সালফেট ছিল, তাহলে কপার টু প্লাস আকারে আছে। তাহলে এখানে আছে কিন্তু কপার 2 প্লাস আকারে, আর বলছে কপার জমা হবে, তাহলে তুল্য সঙ্গে এখানে 2 হবে। তাহলে আসলে তো ডাব্লিউ প্রাইমটা যদি বের করতে চাই, তাহলে ডাব্লিউ প্রাইম কত হবে? আইটি ইন্টু এম, এখানে হয়ে যাবে আইটি ইন্টু এম ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই তোমার এখানে হবে ইএফ, ডিভাইডেড বাই হবে তোমার কাছে এখানে ইএফ। তারপর দেখো তো আমি যদি এখানে লাইনটা যদি বের করতে চাই, তাহলে এখানে কি আসবে? আই কত এখানে? আই দেওয়া 13 এম্পিয়ার, আই দেওয়া 13, টি কত? টি দেওয়া এখানে 60 মিনিট, তাহলে 60 গুণন 60। আর আণবিক ভর আমরা সবাই জানি কপারে কত হয়? 63.5 হয়ে থাকে। আর ই এখানে 2, এম হচ্ছে তোমার, এফ হচ্ছে তোমার 96,500। তাহলে এখান থেকে দেখো তো তুমি এখানে কি পেয়ে যাবো বলো তো? এই জায়গায় তুমি পেয়ে যাবা ডাব্লিউ প্রাইমটা কত হবে, মানে থিওরিটিক্যাল ভ্যালুটা কত, এটা তুমি পেয়ে যাবা। তাহলে আসবে এখানে 13 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 63.5 ডিভাইডেড বাই 2 গুণন 96,500। তাহলে এই ভ্যালুটা আসছে 15.397, 15.397 গ্রাম। তার মানে এটা কি পাইছো বলো তো? এখানে যে ভ্যালুটা পাইছো সেটা কি, সেটা ভ্যালু, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি এতটুকু আসা উচিত। এটা ডাব্লিউ প্রাইম যেটা, সেটা কি অ্যাকচুয়ালি বলো তো? যে থিওরিটিক্যালি তোমার এতটুকু আসা উচিত। আর তাহলে আমি যদি কর্মদক্ষতা বের করতে চাই ইটা, তাহলে এটা হচ্ছে যে অ্যাকচুয়াল কতটুকু আসছে, অ্যাকচুয়াল কতটুকু আসছে সেটা কত আসছে বলো তো? এখানে আসছে হচ্ছে 10.3, সেটাকে থিওরিটিক্যাল ভ্যালুটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে 15.937 গুণন 100% করে দিবা। তাহলে তুমি কি পেয়ে যাবো বলো তো? টোটাল অ্যাকচুয়ালি তোমার কর্মদক্ষতাটা কত? 10.3কে 15.397, 15.397, তাই না? 15.397, 15.397, 397 দিয়ে ভাগ করবা, ইন্টু এটাকে 100% করে দিবা, তাহলে আসবে 66.896। তাহলে আসছে কত? 66.896% আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। দেখো এটা বুঝতে পারছো কিনা সবাই? তাহলে এইভাবে আমি কি বের করে ফেললাম? কর্মদক্ষতা বের করে ফেলছি। তাহলে ফ্যারাডে সূত্র রিয়েল লাইফে কাজে লাগে না? না, রিয়েল লাইফে তো অবশ্যই কাজে লাগবে, রিয়েল লাইফে অবশ্যই কাজে লাগবে, বাট অ্যাকচুয়াল ভ্যালুটা তোমাকে হচ্ছে যে মানে ওয়েট মেশিন দিয়ে মারতেই হবে, ডিজিটাল ব্যালেন্স হোক বা না হোক। তো ফ্যারাডের সূত্র দিয়ে আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু বের করতে পারি, মানে ওয়েট মেশিন ছাড়াই, যে আচ্ছা এটা কাজে লাগালাম, অ্যাকচুয়ালি কতটুকু জমা হওয়ার কথা, এর বেশি তো হবে না, এর বেশি হবে না, অ্যাকচুয়ালি কতটুকু জমা হওয়ার কথা, এটা আমরা আসলে অ্যাকচুয়ালি একটা ধারণা পাইতে পারি। কেমন? তড়িৎ প্রবাহিত কি পরিবাহিতা কি শর্ট সিলেবাসে আছে? আমার যতটুকু জানি যে আমি শর্ট সিলেবাসে নাই, যতটুকু জানি আর কি, বাট এর বিষয়ে এটা লাগে তাই তোমাদেরকে এটা পড়াই দিছি।
আর বইতে যেহেতু আছে এই জন্য তোমাদেরকে এটা পড়াই দিছি। তো তুমি চাইলে স্কিপ করতে পারো, একটু দেখে নিও শর্ট সিলেবাস আছে কিনা। দেখো এরপরে বলছে কি যে যদি প্রবাহিত তড়িতের কর্মদক্ষতা 80% করো তাইলে কত গ্রাম কপার অতিরিক্ত সঞ্চিত হবে। দেখো আগে তো সঞ্চিত হইতো কত, মানে এত পার্সেন্টেজে কতটুকু সঞ্চিত হয়েছে 10.3। এখন বলতেছে যদি 80% করো, মানে কর্মদক্ষতাকে যদি বাড়াও আরো বেশি পরিমাণে সঞ্চিত হবে, তো কতটুকু এক্সট্রা সঞ্চিত হবে সেটাই তোমাকে বের করতে বলা হয়েছে। তো এটা তো ইজি অঙ্ক। দেখো কেমন ইজি অঙ্ক, যে আমরা ইটা এবার আমাকে ইটা মানে আমি কি জানি, ইটা মানে হচ্ছে আমরা জানি হচ্ছে যে অ্যাকচুয়ালি কতটুকু জমা হয়েছে। এটাকে আয় দিয়েও লেখা যায়, মানে কারেন্ট দিয়েও প্রকাশ করা যায়। কেমন, যে অ্যাকচুয়ালি কতটুকু জমা হয়েছে আর থিওরিটিক্যালি কতটুকু দেওয়া আছে। তো থিওরিটিক্যালি ভ্যালু তো চেঞ্জ হবে না, তাই না? কেন চেঞ্জ হবে না বলো তো? কারণ আমি তো আর এখানে কারেন্ট, টাইম কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট আমি এখানে ইটাটা চেঞ্জ করছি। এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আউটপুটটা চেঞ্জ হবে বা অ্যাকচুয়ালটা চেঞ্জ হবে। তাহলে ডাব্লিউ অ্যাকচুয়াল কত হবে দেখো। তাহলে এখন ডাব্লিউ অ্যাকচুয়াল আমি কিন্তু এখন 80% করে দিছি, মানে 0.8 করে দিছি। আর থিওরিটিক্যালি এটা কত ছিল? 15.397। তাহলে এখানে ছিল 15.397 ছিল। তাহলে কত হবে এখানে দেখো, এখানে হবে 15.397 ইন্টু 0.8, তাহলে আসবে 12.3176। তাহলে এখানে আসবে 12.3176 গ্রাম আসছে। তাহলে এইটা দেখো, এটা হচ্ছে কি এখন বর্তমানে জমা হবে, বাট আমাকে কিন্তু বর্তমানে কতটুকু জমা হবে সেটা জিজ্ঞেস করেনি। আমাকে বলছে কতটুকু অতিরিক্ত জমা হবে। দেখো বলছে কি অতিরিক্ত কতটুকু সঞ্চিত হবে। তাহলে আগে তো জমা হইতো 10.3, তাহলে আমি লিখবো এখানে সুতরাং অতিরিক্ত জমা হবে, অতিরিক্ত জমা হবে এটাই করে কত হবে দেখো। তাহলে এই যে তোমার 12.31 এটা থেকে তাহলে ওই যে তোমার 10.3টা বাদ দিতে হবে। দেখো তাহলে বাদ দিয়ে কত আসে এখানে, তাহলে এটা থেকে যদি 10.3 বাদ দিই তাহলে আসবে 2.0176, 2.0176 গ্রাম আসছে। তাহলে এতটুকু হচ্ছে আমার অতিরিক্ত জমা হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা, এই অঙ্কটাকে তোমরা বুঝতে পারছো সবাই? ওকে, আশা করি সবার ক্লিয়ার। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে শ্রেণীসজ্জায় সজ্জিত কপার সালফেট এবং অ্যাথোডের মধ্যে, তার মানে এখানে অবশ্যই যেহেতু দুইটা তড়িৎ বিশ্লেষণ তাহলে তোমাকে ফ্যারাডের দ্বিতীয় সূত্র ইউজ করতে হবে। আচ্ছা, একটি নির্দিষ্ট সময় পর তড়িৎ দ্বারা এত গ্রাম কপার জমা হয়েছে, একই সময় এবং প্রক্রিয়ায় কত গ্রাম সিলভার ধাতু জমা হয়েছিল। দেখো এখানে জিনিসটা দেখো, খেয়াল করে দেখো, সময়টাও কিন্তু এখানে সেম, ঠিক আছে? আর এখানে সেম তড়িৎ প্রবাহ তুমি চালনা করছো, তার মানে এখানে কিউটা আসলে অ্যাকচুয়ালি সেম। তাহলে আবার এখানে দুইটা জিনিস আছে, আর এখানে কপার কতটুকু জমা হয়েছে সেটা তোমাকে দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে কোনটা ইউজ করবো বলো তো? আমরা এখানে ফ্যারাডের দ্বিতীয় সূত্র ইউজ করবো। তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কত হয় দ্বিতীয় সূত্রে? ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু হয়ে থাকে জেড। তাহলে এখানে দেখো আমাকে কি বের করতে বলছে, যে কত গ্রাম সিলভার সঞ্চিত হয়েছিল, তাহলে সিলভারটা বের করবো। তাহলে এখানে আমরা কি ইউজ করবো বলতো? নিচে ইউজ করবো হচ্ছে আমরা ডাব্লিউ অফ কত, এখানে আরেকটা কোনটা আছে এখানে, আরেকটা আছে আমার কাছে এখানে ডাব্লিউ অফ কপার, ডাব্লিউ অফ কপার। তাহলে এখানে জেড বসাবো, জেড অফ সিলভার। তাহলে এখানে বসাবো জেড অফ সিলভার, নিচে বসাবো জেড অফ কপার। তাহলে এখানে দেখো আমার কি হবে, এই যে ডাব্লিউ অফ সিলভার যেটা আছে এটা আমাকে বের করতে বলছে। ডাব্লিউ অফ সিলভারটা আমাকে বের করতে বলছে। আর এটা এগুলো কত হবে তাহলে? জেড অফ সিলভার ডিভাইডেড বাই জেড অফ সিলভার, মানে আমরা সবাই কত জানি? এম বাকির ইএফ জানি। তো সিলভারের এম কত হয়? সিলভারের এম কত হয়ে থাকে? সিলভারের এম হয়ে থাকে তোমার 108-এর মতো। সিলভারের এম হয়ে থাকে 108-এর মতো। সিলভারের এম হয়ে থাকে 108-এর মতো। একটু মুখস্থ রাখতে হবে, আমি তোমাদেরকে ওই যে একটা শিট আকারে লিখে দিয়েছিলাম, ছক আকারে। আর ইএফ এখানে কত হয়? সিলভারের বেলায় ই হয় 1, এফ তো এফই। আর জেড অফ কপারের এম হয়ে থাকে 63.5 ডিভাইডেড বাই 2 গুণন এফ হয়ে থাকে। আর ডাব্লিউ অফ কপার দিয়ে এখানে গুণ হবে, তাহলে সেটা হবে অ্যাকচুয়ালি 1.5, সরি 1.15। ঠিক আছে? তাহলে এখানে তাহলে দেখো এখানে কত আসবে, এখানে ডাব্লিউ অফ সিলভার এটাই করে তাহলে দেখো কত আসবে এখানে। এখানে আমাদের এই এফ কাটাকাটি গেছে এখানে। তাহলে দেখো এখানে কত আসবে, 108 ইন্টু 1.15 ডিভাইডেড বাই ইন্টু 2 হবে একটা 63.5। তাহলে এখানে আসছে 3.912। তাহলে এখানে কত আসছে? 3.912 গ্রাম। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার।
ঠিক আছে? তাহলে সবাই আশা করি আমরা এখানে বুঝতে পারছি এটা। কারো কোনো কনফিউশন থাকলে তুমি আমাকে বলতে পারো। ওকে, এটা সিম্পল, জাস্ট ফ্যারাডে দ্বিতীয় সূত্রের একটা ম্যাথ, আর কিছুই না। সরি, হাত থেকে কলমটা পড়ে গেছে। হ্যাঁ, তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো বলতেছে যে দুইটা তড়িৎদ্বারের মধ্যে তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে সম পরিমাণ বিদ্যুৎ চালনা করছো। হ্যাঁ, কতটুকু চার্জ প্রবাহিত হয়েছিল। তাহলে খেয়াল করো, তোমাকে এখানে খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে আর চার্জ, এখানে কিন্তু চার্জ জিজ্ঞেস করছে, বুঝতে পারছো? এখানে 230 গ্রাম সোডিয়াম দিয়ে দিছে। তো এখানে সোডিয়ামটা কী হিসেবে আছে এখানে বলো তো? সোডিয়াম আছে এখানে সোডিয়াম প্লাস হিসেবে। তো আমরা সবাই জানি সোডিয়াম প্লাস, তাহলে কী রিয়াকশন দেখাবে? সোডিয়াম প্লাস ইলেকট্রনটাকে গ্রহণ করে সোডিয়াম হিসেবে কনভার্ট হবে। তাহলে আমাকে বলতেছে এখানে দেখো যে আমাকে এখানে অলরেডি ডাব্লিউ সোডিয়ামটা দেওয়াই আছে, আমাকে জাস্ট চার্জ জিজ্ঞেস করছে। এখন আমরা সবাই জানি ডাব্লিউ সোডিয়াম এটা ইকুয়াল টু হবে জেড ইন্টু কিউ হবে। তো জেড মানে আমরা সবাই জানি আবার এম ডিভাইডেড বাই ইএফ হবে, আর এখানে কিউ আছে। তো আমাকে কিউটা বের করতে হবে জাস্ট। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে বলো তো? এখানে কিউ ইকুয়াল টু হবে ডাব্লিউ অফ সোডিয়াম ডিভাইডেড বাই হচ্ছে এম, আর এখানে হচ্ছে ইএফ। তাহলে সব ভ্যালু বসাই দাও, তাহলে হয়ে যাচ্ছে তোমার কাছে। এখানে ডাব্লিউ সোডিয়ামটা দেওয়া আছে কত? ডাব্লিউ সোডিয়াম দেওয়া 230, ই এখানে 1, এফ হচ্ছে এখানে 96,500, আর বড় হাতের এমটা কত? এখানে বড় হাতের এম হচ্ছে তোমার কাছে এখানে 23। তাহলে এখানে দেখো আনসার কত আসবে? এটা এখানে আনসার আসবে 230 ইন্টু 96,500 ডিভাইডেড বাই 23। তাহলে এখানে আসছে আমার কাছে 965 3টা শূন্য এত কুলম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, আশা করি সবাই আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। এটা বোঝা গেছে না? হ্যাঁ, একদম ইজি অঙ্ক, এটা তো বোঝাই গেছে। ওকে, হ্যাঁ, সিরিয়াসলিটা তোমাকে জাস্ট ঘাবড়ানোর জন্য দিছে, বুঝছো? দেখো বলছে কি এবারে আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত এবং এত হতে পারে ব্যাখ্যা করো। মানে আয়রন যেটা আছে, আয়রন যেটা আছে, আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ভ্যালুটা এত হইতে পারে, আবার এতও হইতে পারে। কোয়েশ্চন হচ্ছে কেন দুইটা হচ্ছে? আপনি তো বলছেন সবার একটা করে হবে না, আমি এটা বলি নাই কখনো। আমি বলছিলাম যদি সেম পরিমাণে যদি তুল্য সংখ্যা থাকে তাহলে একটা হবে। দেখো বেসিক্যালি জেটের সূত্র কী হয় বলো তো? জেটের সূত্র হয়ে থাকে তোমার এম ডিভাইডেড বাই ইএফ। তো এম তো কনস্ট্যান্ট, এফটাও কনস্ট্যান্ট, বাট এই যে ইটা আছে না, এটা চেঞ্জ হতে পারে। কীভাবে চেঞ্জ হতে পারে? আয়রন কিন্তু আয়রন 3+ আকারও থাকতে পারে। সে তখন 3টে ইলেকট্রনকে গ্রহণ করবে, গ্রহণ করে এখানে তুমি আয়রন পাবা, তখন এখানে তুল্য সংখ্যা হবে 3। তখন এটার জন্য এটার কারেসপন্ডিং একটা জেটের মান পাবা। আবার এমনও তো হইতে পারে আয়রনটাতে আয়রন 2+ আকারও থাকতে পারে, সে তখন এখানে 2টে ইলেকট্রনকে গ্রহণ করবে, গ্রহণ করে এখানে আয়রন হিসেবে জমা হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমার তুল্য সংখ্যা কত হবে বলো তো? 2 হবে। এই ক্ষেত্রে তুমি রাসায়নিক তুল্যাঙ্ক পাবো Z2। এই জন্য একাধিক জারণ সংখ্যা প্রদর্শন করার কারণে মানে তোমার কিছু বলতো আয়রনের ক্ষেত্রে 2টা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তুমি দেখতে পাও। বোঝা গেছে? আশা করি বুঝছো। তারপরে চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে আমাকে এটা পারবা, এটা আমরা করে দিছি আগে অঙ্কটা, সো এটা তোমার বাড়ি কাজ থাকবে। ফ্যারাডে দ্বিতীয় সূত্রের একটা ম্যাথ, এটা তোমার বাড়ি কাজ থাকবে। দেখো এটা চলে আসো, চট্টগ্রামের দত্ত জুয়েলার্স মেয়েদের জন্য ইমিটেশন চেইন তৈরি করে। কম দামের ধাতু তৈরির 10টি চেইনের উপর গোল্ডের প্রলেপ দিতে হবে। গোল্ডের প্রলেপ দিতে গোল্ড লবণের দ্রবণে গোল্ড অ্যানেট ব্যবহার করে এত এম্পিয়ার বিদ্যুৎ এত ধরে চালনা করা হয়েছে। তোমাকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বের করতে হবে। কারেন্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ঠিক আছে। কি করছে এখানে? এই যে Au3+টা গোল্ড হিসেবে জমা হয়েছে। কয়টা চেইনের উপর জমা করবো? 10টা চেইনের উপর জমা করবো। তাহলে আমার কাছে এখানে ধরো সারিবদ্ধভাবে কয়টা চেইন আছে? 10টা চেইন আছে। সেই 10টা চেইনের উপর আমি গোল্ডের তোমার কি দিব বলো তো? ইমিটেশন দিব। তো সেই ইমিটেশন দেওয়ার জন্য আমি এত এম্পিয়ার বিদ্যুৎ এতক্ষণ ধরে চালনা করছি। তো প্রতি 10 গ্রাম গোল্ডের দাম এত হইলে তাহলে কত টাকার গোল্ড ব্যবহৃত হয়েছে? একটা জিনিস আমাকে বলতে পারবা? এখানে বেসিক্যালি এমন হয়েছে, দেখো এই যে একটা ধরো স্তূপ, ধরা যাক এটা একটি স্তূপ, এখানে ধরা যাক 10টা গোল্ডের চেইন আছে, এখানে ধরা যাক কি আছে এরকম করে 10টা গোল্ডের চেইন আছে। এখন এগুলোর উপর আমি গোল্ড প্লেটিং করব। গোল্ড প্লেটিং মানে অরাম 3+ ছিল, সে হচ্ছে 3টে ইলেকট্রন গ্রহণ করবে, এখানে অরাম হিসেবে এগুলো সেগুলো জমা হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটার জন্য কি করছি আমি? এটার জন্য হচ্ছে আমি 5 এম্পিয়ার বিদ্যুৎ আমি হচ্ছে 10 মিনিট যাবত চালনা করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ভর জমা হয়েছে না? তাহলে এখান থেকে কি জমা হয়েছে? একটা বলো তো ভর জমা হয়েছে। সেই ভরটা এই 10টা চেইনের উপর আগে তোমাকে বের করতে হবে। তাহলে এই 10টা চেইনের উপর কতটুকু ভর জমা হচ্ছে। তাহলে আমি ডাব্লিউটা বের করে আসো। তাহলে ডাব্লিউ অফ অরাম এটা যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ডাব্লিউ অফ অরাম এটা হচ্ছে এম ভাগের ইএফ। তাহলে এম এখানে দেওয়া আছে, করে দেখো তো এখানে
এম এখানে দেওয়া আছে কত, মানে জেড আইডি তো জেড মানে এম মানে দেওয়া আছে এখানে 196.97। ই কত হবে, অরাম 3+ থেকে 3 হচ্ছে, তাহলে এখানে 3 হবে, তাহলে বড় হবে 96,500 হবে। এখানে আই দেওয়া আছে কত, আই দেওয়া আছে তোমার কাছে এখানে 5 এম্পিয়ার, আর টাইম দেওয়া আছে তোমার কাছে এখানে 10 মিনিট, তাহলে 10 × 60। তাহলে দেখো তো এখানে কত আসবে, এই জায়গায় আসবে 196.97 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 60 ডিভাইডেড বাই 3 ইন্টু 96,500। তাহলে এখানে আসবে আমার 2.04। তাহলে এখানে আসছে আমার 2.0411 গ্রাম। তাহলে এত গ্রাম হচ্ছে আমার কতটুকু কয়টা চেনের উপর জমা হয়েছে বলো তো। এই যে এখানে একটা অ্যাকচুয়ালি কী করতে হবে জানো, কি উচিত জানো, যেহেতু এখানে আসলে সোনার দামের ক্ষেত্রে এটা খুবই সেন্সিটিভ দাম, তাই আসলে যতটুকু ভর না ক্যালকুলেটারে আসে ততটুকুই আসলে দেওয়া ভালো। অন্যগুলোর ক্ষেত্রে আমি বলতাম যে তুমি 2 ডিজিট বা 3 ডিজিট লিখো, বা সোনার দামের ক্ষেত্রে এটা তো আসলে একটু এদিকের দিকের জন্য অনেক টাকা হয়ে যায়, তাই আসলে এক্স্যাক্টলি যতগুলো ভ্যালু আসছে ততগুলোই তোমার এখানে ক্যালকুলেটারে যা আসছে তাই তোমার এখানে দেওয়া উচিত। তাহলে এই যে এইটা আছে না, এতটুকু ভর কিন্তু আমার কয়টা চেনের উপর জমা হবে, একটা চেনের উপর। এতটুকু ভর কি আমার একটা চেনের উপর জমা হবে, আমাকে তোমরা বলো তো, এতটুকু ভর কি একটা চেনের উপর জমা হবে না। এতটুকু ভর তো তুমি তো এই পুরা কারেন্টটা এই 10টার উপর সাপ্লাই করছো, তাহলে এতটুকু এখান থেকে যে ভরটা পাবা এটা তো 10টার উপর জমা হওয়া ভর, এটা তো 10টার উপর জমা হওয়া ভর, তাই না। এই যে তুমি ভরটা বের করছো কতটুকু অরাম জমা হবে, সেটা আসলে অ্যাকচুয়ালি 10টা চেনের উপর কতটুকু জমা হয়েছে সেটার ভর। দেখো তো এটা বুঝছো কিনা, এটা অ্যাকচুয়ালি কি বলতো, 10টা চেনের উপর কতটুকু জমা হয়েছে সেটার ভর। বুঝতে পারছো, এটা কি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ গুড। তাহলে তাহলে আমাকে বের করতে বলছে কি, যে প্রতি চেইনে কত টাকা খরচ হবে। তাহলে আমাকে আগে বের করতে হবে না একটা চেইনে কতটুকু জমা হচ্ছে। তাহলে আমি বের করব একটি চেইনে অরাম বা গোল্ড জমা হয় সেটা হবে, এই ভরটাকে তুমি কি করো 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2.041139896 ডিভাইডেড বাই কত করো 10 দিয়ে ভাগ করে দাও, ডিভাইডেড বাই 10 দিয়ে ভাগ করে দাও, ডিভাইডেড বাই তুমি এখানে 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত পাবা এখানে 0.2041139896 গ্রাম। তাহলে এত গ্রাম জমা হয়েছে, তাহলে একটা চেনের উপর জমা হয়েছে হচ্ছে কতটুকু, এত গ্রাম। এবার তুমি ক্যালকুলেশনটা কিভাবে করবা, এবার দেখো তোমাকে বলে দিচ্ছে এখানে প্রতি 10 গ্রাম গোল্ডের দাম হচ্ছে এত। তুমি বলবো তার 10 গ্রামের দাম হচ্ছে এত, তাহলে এত গ্রামের দাম কত বের করতে পারবা না ঐকিক নিয়মে। তাহলে জাস্ট আমি ডাইরেক্ট একসাথে করে দিয়ে আসো। তাহলে এই যে একটি চেইনে খরচ, তাহলে কিভাবে হিসাব করতাম আমরা, যে 10 গ্রামের জন্য আমার খরচ হয় কত টাকা, 40,000 টাকা। তাহলে আমার হিসাব করতাম 10 গ্রামের জন্য জমা হয়ে হচ্ছে 40,000 টাকা। তারপর হিসাব করতাম 1 গ্রামের জন্য কত টাকা খরচ হয়, পরে হিসাব করতাম এই যে এইটার জন্য কত খরচ হবে, 204113986। তাহলে এখানে দেখো আমার আসবে তাহলে কত, 40,000 ইন্টু 0.2041139896 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে আসছে আমার 816.45। এখানে আসছে কত টাকা, 816.45 টাকা। তাহলে আমার একটা চেইনে এত টাকা খরচ হয়েছে। দেখো তো ভাই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা, অঙ্কটা কি বোঝা গেছে, দেখো তো অঙ্কটা বুঝতে পারছো কিনা। কি বলছো ভাইয়া, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মুখস্থ করা লাগবে না, কোনো কিছুই মুখস্থ করা লাগবে না, শুধু মেডিকেলের জন্য হলে মুখস্থ করা লাগবে কয়েকটা ভ্যালু, তাও 2-3টা জ্যাটের মান কয়েকটার জন্য মুখস্থ করা লাগে শুধু মেডিকেলের জন্য। আচ্ছা, একটি একযোজি ধাতব আয়ন এত 1 কুলম্ব বিদ্যুৎ পরিবহন করলে ওই ধাতুর 1 গ্রাম মোল কি পরিমাণ আয়ন পরিবহন করবে। তার মানে দেখো বলতেছে কি, যে তোমার চার্জটা দেওয়া আছে, চার্জ কত সেটা দেওয়া আছে, কিউ দেওয়া আছে। আরেকটা জিনিস বলছে একযোজি মানে কি হয় বলো তো, তুল্য সংখ্যাটা কত হবে, অ্যাকচুয়ালি 1 হবে, কারণ একযোজি মানে শুধু তার উপরে একটা প্লাস চার্জ থাকবে। আর ওই ধাতুর 1 গ্রাম মোল, আচ্ছা 1 গ্রাম মোল মানে কত বলো তো, আমরা সবাই কিন্তু জানি 1 গ্রাম মোল এটা বলতে আসলে বোঝায় 1 মোল। 1 গ্রাম মোল এটা বলতে কত বোঝায়, এটা বলতে বোঝায় হচ্ছে 1 মোল। 1 গ্রাম মোল বলতে কি বোঝাবে বলো তো, 1 মোল বোঝাবে। তাহলে 1 মোল কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে। আচ্ছা, একযোজি ধাতব আয়ন এত কুলম্ব বিদ্যুৎ পরিবহন করলে
ওই ধাতুর 1 গ্রাম মোল কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে? তাহলে তোমাকে এখানে আচ্ছা 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 মনে বুঝতে পারছি। বলতেছে একটা যদি এত এত কুলম বিদ্যুৎ পরিবহন করে, তাহলে 1 গ্রাম মোল মানে 1 মোলের মধ্যে কয়টা থাকে? 6.022 গুণন 10⁻23টা থাকে। তাহলে এতগুলা কয়টা বিদ্যুৎ পরিবহন করবে? তাহলে টোটাল বিদ্যুৎ পরিবহন জিজ্ঞেস করছে। তাহলে একটা পরিবহন করে কত? এই যে আমার 1.6025 গুণন 10⁻19, 10⁻, কত? 19 কুলম। তাহলে জিজ্ঞেস করছে এতগুলো, তাহলে 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 এটা কতটুকু বহন করবে? তাহলে এখান থেকে আমি জাস্ট গুণফল করে আমি তাহলে এখানে কিউটি টোটাল ভ্যালুটা বের করে ফেলতে পারবো, এত কুলম। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, জিনিসটা কি বুঝতে পারছো? একদম সোজা অঙ্ক এটা, তাই না? হ্যাঁ, চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে একটি গোল্ড লবণের থেকে দ্রবণ থেকে এত গ্রাম মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ ব্যয়িত হয়, ওই একই পরিমাণ তড়িৎ করলে এত গ্রাম সঞ্চিত হয়। তাহলে গোল্ড লবণটিতে গোল্ডের জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে জাস্ট তোমাকে অ্যাকচুয়ালি দেখো এখানে কি বলতেছে, গোল্ডের জারণ সংখ্যা, তাহলে তুমি ই বের করলেই হবে গোল্ডের, তাই না? গোল্ডের এখানে এখানে এটা কিন্তু একদম সোজা অঙ্ক। এটা জাস্ট তুমি কি করবা বলো তো, গোল্ডের ইটা তুমি এখানে বের করবা। কিভাবে আমি তোমার একটু করে বলি, দেখো আমি তোমার বলি এখানে কি ইউজ হবে, এখানে কি ইউজ হবে আমি তোমার দেখাই দিই। দেখো এখানে আমার এখানে বলছে কি এত গ্রাম গোল্ড মুক্ত করতে, তাহলে অ্যাকচুয়ালি এটা কি দেওয়া আছে? এটা আমাকে ডাব্লিউ অফ অরাম দেওয়া আছে গোল্ড। বলতেছে যে পরিমাণ তড়িৎ পরিবাহ মানে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করছে, তাহলে এখানে ফ্যারাডের দ্বিতীয় সূত্র ইউজ হবে। তো কপার সালফেট এটা কি আকারে থাকে? কপার সালফেটে কপারটা কপার 2+ আকারে থাকে। তো সেই কপার 2+টা কি করছে? এত গ্রাম কপার জমা করছে। তার মানে এটা হচ্ছে আমার ডাব্লিউ অফ কপার। তাহলে কপারে কিন্তু তুল্য সংখ্যা 2 হবে। তো গোল্ডের জারণ সংখ্যা মানে গোল্ডের অ্যাকচুয়ালি তোমাকে কি বের করতে হবে? গোল্ডের তুল্য সংখ্যাটা তোমাকে বের করতে হবে। গোল্ডের তুল্য সংখ্যাটা তোমাকে বের করতে হবে, বুঝতে পারছো? আর কোনো কাজই নেই এখানে, তো একদম ইজি এটা। আমি তোমার দেখাই দিই কীভাবে করবা। তুমি যদি কি করে এখানে ডাব্লিউ অফ এই যে ধরো অরাম লিখলাম, ডিভাইডেড বাই হচ্ছে আমি এখানে লিখলাম, ধরো আমি এখানে লিখতেছি ধরো ডাব্লিউ অফ ধরো কপার, ডাব্লিউ অফ কপার। তাহলে এখানে আসবে কত? m/EF আসবে এখানে। তাহলে এখানে আসবে m/EF। তাহলে এম কত? এখানে এম হচ্ছে তোমার এখানে হচ্ছে 197। তো এটার ই আমি জানি না, বাট এখানে এফ আছে একটা। আর এখানে এম হচ্ছে 63 দেওয়া, যদি 63.5 দেওয়া দরকার ছিল, বাট এটার ই কিন্তু কত হয়ে থাকে? 2 আর এফ দেওয়া। তাহলে এখান থেকে তোমার দেখো এফ এবং এফ কাটা যাবে, তুমি এখান থেকে জাস্ট ইটা বের করবা। আর এটার ভ্যালু তুমি জানো, এটার ভ্যালু তুমি জানো, দেখো দুটাই দেওয়া আছে এখানে, বোঝা গেছে? তাহলে এখান থেকে জাস্ট তুমি কি বের করে ফেলবা বলো তো, ই কত আসবে সেটা বের করে ফেলবা। ইটা 3-এর মতো আসবে, অ্যারাউন্ড 3 আসবে। ক্যালকুলেশন করলে দেখবা ইটা 3 আসতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বাড়ির কাজ। ওকে, তো আমি আশা করতেছি এখানে সবগুলো ম্যাথ তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে বলতেছে একটি অ্যালুমিনিয়াম শিল্পে দৈনিক 20 টন অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদন করে। তার মানে অ্যালুমিনিয়ামের পরিমাণ তোমাকে দেওয়া আছে কতটুকু বলো তো? 20 টন। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবে 1 টন মানে কয় কেজি? তোমরা আমাকে দেখে বলো তো 1 টন মানে কয় কেজি? 1 টন এটা মানে কয় কেজি হবে? এক্সাক্ট অ্যামাউন্ট হচ্ছে 1016 কেজি, বাট আমরা 1016টাকে হিসাব করি না, আমরা 1 টন মানে 1000 কেজি ধরি। এক্সাক্ট অ্যামাউন্ট হচ্ছে 1016, বাট অ্যাকচুয়ালি এটা কত? 20 ইন্টু 1000 ধরি, এত কেজি। বাট আমার কিন্তু গ্রামে হিসাব করতে হবে, তাই এটা 10⁻³ দিয়ে গুণ দিব। তাহলে আমরা তাহলে কি পেয়ে যাবো? এখানে টোটাল ভরটা পেয়ে যাবো। তাহলে কত আসবে? এটা 20 ইন্টু 1000, 10⁻³। তাহলে আমি যদি সাইন্টিফিক মোডে যদি এটাকে করি, তাহলে পেয়ে যাচ্ছি 2 ইন্টু 10⁻7, 2 ইন্টু 10⁻7 গ্রাম। ওকে, তাহলে আমি অ্যালুমিনিয়ামের ভর পেয়ে গেছি এখানে। যদি দৈনিক সময় এত সেকেন্ড কার্যকাল হয়, মানে টাইম দেওয়া আছে, তাহলে দৈনিক কত ফ্যারাড বিদ্যুৎ কিউ বের করতে বসে আর আই বের করতে বসে তোমাকে। তাহলে তোমার প্রথম কাজ কী হবে জানো? আচ্ছা এখানে একটা মানে দেখা যাচ্ছে দেওয়াই আছে। ওকে, তাহলে এখানে তোমার কাজটা কী হবে? আগে কাজটা আগে কিউটা বের করে ফেলা, তাই না? তাহলে আমি কি বের করি? অথবা আগে আইটা বের করে ফেলা, আগে আই বের করে ফেলে আসো। তাহলে এখানে আমরা কি জানি বলো তো? এখানে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু ওই যে জেড আইটি। তাহলে জেড কত হবে? এম, এম এখানে দেওয়া 26.98। আর অ্যালুমিনিয়াম হলে আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম 3+3 হয়ে থাকে, তাহলে তুল্য সংখ্যা এখানে +3 হয়। তাহলে এখানে 3 হবে, m/EF 3 ইন্টু 96,500 হবে। আর তোমার এখানে আমার কত দেওয়া আছে বলো তো? এখানে এই আই, আই তো আমি জানি না, আই আমি জানি না। আর টিটা এখানে কত দেওয়া? 3-এর পরে 5 4টা শূন্য,
1 2 3 4। আর এটা কত দেওয়া 2 গুণন 10⁻⁷ হচ্ছে 7। তাহলে এখান থেকে তুমি আসলে অ্যাকচুয়ালি আইটা কত হবে সেটা বের করে ফেলতে পারবা। দেখো আইটা তাহলে কত আসবে এখানে, এটা আসবে আইটা এখানে আসবে 2 × 10⁻⁷, তারপরে ইন্টু 3 × 96,500 ডিভাইডেড বাই 26.98 ইন্টু 30 1 2 3। তাহলে এখানে আসছে 7.15 7.15 7.15 ইন্টু 10⁻⁶ অ্যাম্পিয়ার। তাহলে আমার কারেন্ট চলে আসছে হচ্ছে এত। তাহলে আমার কাছে কারেন্ট চলে আসছে হচ্ছে এত। ঠিক আছে, কারেন্ট আসছে আমার কাছে এত। এখন আমাকে বের করতে বসে এরপরে কত ফ্যারাড, তাহলে কিউ বের করতে বসে। তাহলে কিউ মানে তো একদম সোজা কারেন্ট ইন্টু টাইম। কিউ মানে তো একদম সোজা কারেন্ট ইন্টু টাইম। তো কারেন্ট তো তুমি বের করছোই 7.15 7.15 ইন্টু 10⁻⁶। আর টাইমটা কত এখানে, টাইম হচ্ছে এখানে 30-এর পরে 1 2 3। তাহলে এখান থেকে তুমি এত কুলম হবে সেটা বের করে ফেলতে পারবা। হোপফুলি অঙ্কটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। দেখো তো অঙ্কটা বুঝছো না সবাই, আশা করি বুঝতে পারছো। তো এর মাধ্যমে আসলে আমাদের এই চ্যাপ্টারে তোমার ফ্যারাডের সূত্র রিলেটেড সবগুলো ম্যাথ শেষ হচ্ছে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের তড়িৎ কোষ থেকে শুরু হবে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। দেখা হবে, আমার জন্য দোয়া করবা সবাই, কেমন? দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, MIT/XF সরাসরি ইউজ করা যাবে।